বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া 1, 2, 3, 4, 5, 6 সংসদীয় আসন নিয়ে। রোড টু পার্লামেন্ট আছে ব্রাহ্মণবাড়িয়া সংসদীয় আসন 1 থেকে 6, এটি নিয়ে আলোচনা করব। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদীয় আসন মোটে 243 এবং আমরা 1991 সাল থেকে কয়েকটি বছরে এই ব্রাহ্মণবাড়িয়া আসনে কে কেমন আসলে তাদের নির্বাচনী ফলাফল করেছে সেটা আমরা একটু দেখে আসতে চাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আমরা একটু নির্বাচনী বছর 1991 দেখতে চাই। সংসদীয় আসন হচ্ছে 243। আমরা যদি বলি সেই সময় হচ্ছে জাতীয় পার্টি জয়ী হয়েছে 26,367 ভোট, এটা হচ্ছে মোট প্রাপ্ত ভোট। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে বিএনপি, তিনি পেয়েছিলেন হচ্ছে 23,856 ভোট। আমরা ব্রাহ্মণবাড়িয়া 1 আসন দেখে নিলাম, একটু আমরা পরবর্তীতে দেখে নিতে চাই ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের আওয়ামী লীগ থেকে আসলে এটা হচ্ছে 1996 সালের, আমরা হচ্ছে 1991 দেখেছিলাম, এটা হচ্ছে নির্বাচনী বছর 1996 এবং সংসদীয় আসন 243। এখানে আমরা দেখছি যে আওয়ামী লীগ থেকে জয়ী হয়েছে 33,379 ভোট পেয়ে সাইদুল হক, এবং এখানে জাতীয় পার্টি অর্থাৎ লাঙ্গল থেকে এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি অল্প কিছু ভোটের ব্যবধানে, অর্থাৎ 28,280 ভোট তিনি পেয়েছেন। আমরা নির্বাচনী বছর 2001 একটু দেখতে চাই যে একে আসলে কি অবস্থা ছিল এই যে ব্রাহ্মণবাড়িয়া 243 আসরে। আমরা দেখতে পাচ্ছি যে নৌকা থেকে আসলে সে সময় জয়ী হয়েছিল 37,163 ভোট পেয়ে সাইদুল হক, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি আহসানুর হক, উনি পেয়েছিলেন 30,576 ভোট। এটা 2001 দেখে নিলাম। আমরা চলে যেতে চাই নির্বাচনী বছর 2008 সংসদীয় আসন 243 ব্রাহ্মণবাড়িয়া 1, নৌকা থেকে সাইদুল হক 99,886, এবং আমরা যদি দেখি যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি, তিনি পেয়েছিলেন 85,388 ভোট। এবার নির্বাচনী বছর 1991 আমরা দেখব, এবং সংসদীয় আসন 244 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন দেখে নিতে চাই আমরা। বিএনপি থেকে জয়ী হয়েছে এখানে, আমি একটু বলতে চাই প্রাপ্ত মোট ভোট 52,932, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, 35,034 ভোট তারা পেয়েছে। এখানে একটা বিশাল ব্যবধান ছিল আওয়ামী লীগের হেরে যাওয়ার ক্ষেত্রে। আমরা নির্বাচনী বছর 1991 দেখলাম, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের চিত্রটি দেখলাম। এবার আমরা নির্বাচনী বছর 1996 যেতে চাই এবং ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসন 44। এখানে একটু দেখতে চাই যে বিএনপি এখানে জয়ী হয়েছে, এখানে বিএনপি পেয়েছে 53,932 ভোট, এবং আওয়ামী লীগ এখানে 46,682 ভোট পেয়েছে। আব্দুল হালিম ছিল আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির প্রার্থী ছিলেন উকিল আব্দুল সাত্তার। আমরা চলে যেতে চাই নির্বাচনী বছর 2001 এবং সংসদীয় আসন 244 ব্রাহ্মণবাড়িয়া 2। এখানে মোট প্রাপ্ত ভোট, অর্থাৎ যিনি জয়ী হয়েছেন ইসলামী ঐক্যজোট থেকে ফজলুল হক আমিনী পেয়েছে 99,804 ভোট, বিপুল পরিমাণ ভোট পেয়েছে। এবং আমরা যদি নিকটতম প্রতিদ্বন্দ্বী দেখি তাহলে দেখব যে আওয়ামী লীগ থেকে আব্দুল হালিম, উনি মানে 99,804 ভোট অনেক, তার তুলনায় 56,534 ভোট, বেশ অনেক কম ভোট পেয়েছিলেন সেই সময় 2001 সালে। আমরা নির্বাচনী বছর 2008 দেখতে চাই। সংসদীয় আসন 244 ব্রাহ্মণবাড়িয়া 2, এখান থেকে জাতীয় পার্টি জয়ী হয়েছে আসলে বিপুল ভোটে, 1,15,012 ভোট পেয়েছে। অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সেখানে হচ্ছে প্রাপ্ত, আমি যদি বলি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী ঐক্যজোটের ফজলুল হক আমিনী, পেয়েছিলেন 94,273 ভোট। আমরা হচ্ছে নির্বাচনী বছর 2008 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের চিত্র দেখলাম। আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি। দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা আমরা একটু শুনে আসতে চাই। নাসিরনগর উপজেলার যোগাযোগ ব্যবস্থা আমি হাত দিব। অবশ্যই নদীকরণ করে, ড্রেজিং করে নৌ চলাচলের ব্যবস্থা, এবং কৃষি জমিতে যেন কৃষকরা
নির্বিঘ্নে সেচের ব্যবস্থা করতে পারে সেটার ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়ন করা, স্বাস্থ্য খাতের উন্নয়ন করা সহ মাদক নির্মূল করা। এখন ইনশাল্লাহ যদি আমি জনগণের সেবা করার সুযোগ পাই এই বিষয়গুলো সর্বাগ্রে আমি মাথায় রেখে কাজ করব। আমি যদি দানের শেষ প্রতীক নিয়ে মহান সংসদে যেতে পারি, আমি আমার এলাকার উন্নয়নে নিশ্চয়ই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করব। আশুগঞ্জকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার এলাকার মানুষকে বেকার দূরীকরণের জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছু করবো ইনশাআল্লাহ। আমাকে যদি দানের শীষের প্রতীকটা বরাদ্দ দেওয়া হয়, নিশ্চয়ই আমার এলাকার মানুষ রেকর্ড সংখ্যক ভোটে আমাকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। 55 বছর যে উন্নয়ন সাধিত হয় নাই, আমরা সরাইলকে সেভাবে উন্নয়ন করার চেষ্টা করবো। সরাইলকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করব, যা গোটা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হবে ইনশাআল্লাহ। এখানে শিল্প কারখানা এবং বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করব, যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করার চেষ্টা করবো, যাতে করে ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করা যায়। প্রথম আমাদের কাজ হবে মাদকের সমস্যা সমাধান করা। তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে আমরা মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে এক ধাপ আগিয়েছি। এখন বাকিটা যদি জনগণ আমাদের নির্বাচিত করে, আমরা মেডিকেল কলেজের এই বাকি যে ধাপ কলেজ স্থাপনের সেই কাজটুকু আমরা সম্পন্ন করব। বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে স্কুল কলেজ এইসব শিক্ষা প্রতিষ্ঠানকে যেগুলি এমপিভুক্ত করা হয়নি, এগুলি এমপিভুক্ত করার জন্য আমি চেষ্টা করব। সুন্দর একটি শহর ও বিজয়নগরকে একটি মডেল উপজেলা করার আমি ইচ্ছা রাখি। আমাদের এলাকার বিশেষ সমস্যা হচ্ছে এই মাদক বন্ধ করা, শিক্ষার ব্যবস্থার উন্নতি করা এবং এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা, বেকার সমস্যা দূর করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে যে করা হবে, তেমনি কেন্দ্রীয়ভাবে সরকার যে চাকরির ব্যবস্থা করবে তার মধ্যে আমাদের যেন অংশগ্রহণ করা যায়। নদী ভাঙ্গনের যে সমস্যা আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস সারা বাংলাদেশে আছে, অথচ নবীনগর গ্যাস না, আমরা সে গ্যাসের ব্যবস্থা করার চেষ্টা করবো। নবীনগরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা, নবীনের সাথে জেলা হেডকোয়ার্টারের যে যোগাযোগ ব্যবস্থা তার উন্নয়ন করতে চেষ্টা করবো। চলমান যে নবীনগর আশেপাশে রাস্তার কাজ সেটাও দ্রুত গতিতে যাতে শেষ হয় সেই ব্যাপারে আমি কাজ করবো। নবীনগরের মানুষ যেন নবীনগরেই অত্যাধুনিক চিকিৎসা পায় সে ব্যাপারে আমি অগ্রণী ভূমিকা পালন করব। নবীনগরের গ্যাস ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠিত, মানে নবীনগরের অর্থনৈতিক চাকা যাতে করে সমৃদ্ধ হয় সেই ব্যাপারে নবীনগরের সমস্ত সমস্যা এবং সম্ভাবনা আমি জাতীয় সংসদে উপস্থাপন করতে সচেষ্ট। আমাকে যদি জনগণ রায় দেয়, ইনশাআল্লাহ শিক্ষার মান উন্নয়ন করব। বেকার সমস্যা সমাধান করার জন্য আইটি ট্রেনিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে আইটি ট্রেনিং সেন্টার, কারিগরি শিক্ষা কেন্দ্র চালু করে তাদেরকে কর্মক্ষম করব, যেন তারা দেশে এবং বিদেশে গিয়ে চাকরি করতে পারে। আমরা কৃষিখাতকে আধুনিকায়ন করব। প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ওষুধ স্বল্প মূল্যে, বিনামূল্যে সরবরাহের চেষ্টা করব। আমরা রাজনীতিবিদদের কথা শুনি, আমরা সাধারণ মানুষের কথা শুনি এই অনুষ্ঠানে, নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা শুনি। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন। মাওলানা মোবারক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু নির্বাচন নিয়ে ভাবনার কথা জানতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা, জামায়াতে ইসলামের কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসির সম্মানিত দর্শক শ্রোতা এবং কলাকার সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভাগের জেলার পক্ষ থেকে। আপনি নিশ্চয়ই জানেন যে বিষয়ে প্রশ্ন করেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের আমির এবং সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আংশিক বিজয়নগরের এলাকার জামাত মনোনীত প্রার্থী। আমি যখন এখানে সংগঠন আমাকে মনোনয়ন দিয়েছে, তারপর থেকে দেখলাম এলাকার মানুষের সমস্যাগুলি শোনার চেষ্টা করছি, এলাকার মানুষের মূল বিষয়গুলি জানার চেষ্টা করছি। দেখলাম যে সরাইল একটি অবহেলিত একটি উপজেলা, যেখানে উন্নয়নের ছোঁয়াই লাগে নাই। স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে উন্নয়ন বঞ্চিত উপজেলা 1 নম্বর হচ্ছে সরাইল, যেখানে প্রতিটা ইউনিয়নের সাথে উপজেলা সংযোগ কোনো ভালো মানের কোনো সড়ক ব্যবস্থা নাই। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে স্বাস্থ্য, চিকিৎসা এবং শিক্ষা সকল থেকে এলাকার জনগণ বঞ্চিত। সুতরাং জনগণের কথাগুলি বিবেচনা করে জনগণ যদি আমাদেরকে সংসদে পাঠায়, তাহলে জনগণের সমস্যা সমাধানের জন্য সবচেয়ে ভূমিকা পালন করব।
বিশেষ করে অবকাঠামো উন্নয়নটা সবচেয়ে এক নম্বর প্রায়োরিটি দেওয়া হবে। তার পাশে থাকবে শিক্ষা, তার সাথে থাকবে স্বাস্থ্য, এই দুইটা নিয়ে, এবং দ্রব্যমূল্য যাতে মানুষের সহনশীল মাত্রায় থাকে সেজন্য আমি সব ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। আর ইতিমধ্যে জনগণের মধ্যে পরিবর্তন আসছে, আগের হিসাব কষে মানুষ ভোট দিবে না। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের চাহিদা হচ্ছে যারা দুর্নীতিমুক্ত, যারা গড়তে পারবেন, তারা নেশামুক্ত সমাজ গড়তে পারবেন, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে, এবং সৎ মানুষকে এদেশের জনগণ বেছে নিবে, যেমন বিশ্ববিদ্যালয়গুলিতে বেছে নিয়েছেন। আমার বিশ্বাস আগামী নির্বাচনে যুব সমাজ বাংলাদেশে নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য, 24 বাংলাদেশ নির্মাণ করার জন্য বলিষ্ঠ ভূমিকা তারা রাখবে। তারা সৎ প্রার্থী খুঁজবে, আর সৎ প্রার্থীর মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মিত হবে, আমি সে প্রত্যাশা করছি। এবং সরাইল আশুগঞ্জ বিজয়নগর আংশিক জনগণ ইতিমধ্যেই তাদের মনে, তাদের ভালোবাসা, তাদের মনে অভিপ্রায় আমাকে ব্যক্ত করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি বিশ্বাস করছি এলাকার মানুষ আগামী নির্বাচনে জামাতকে বেছে নেবে, আমরা আশা করছি। জি, আপনার ওই আসনে আমি একটু জানতে চাই, আপনার প্রতিদ্বন্দ্বী আপনি কাদের মনে করেন? প্রতিদ্বন্দ্বীর বিষয়টাই এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী কোনো নির্দিষ্ট প্রার্থী পাইনি। বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। যতদূর শুনছি এখান থেকে জোটের প্রার্থী দিতে পারে, অথবা এখান থেকে রবিন ফারহানা আছে, আরো অনেক প্রার্থী আছে, বিএনপির 7-8 জন প্রার্থী আছেন, জমিয়তুল উলামা ইসলামের জুনায়েদ হাবিবি আছেন। এখন প্রার্থী মাঠে তো অনেক প্রার্থী কাজ করছেন। বিএনপি একটি বড় দল, তাদের পক্ষে দলে কোনো প্রার্থী নির্দিষ্ট ঘোষণা না করার কারণে এখন এই মুহূর্তে মাঠে শুধু আমি একাই ঘুরছি, আমার সাথে আরো কিছু ভাইয়েরা মাঠে ঘুরছেন। আমি যেভাবে তৃণমূল পর্যায়ে ঘোরার সুযোগ হয়েছে, আমরা তৃণমূলে এখন কোনো প্রার্থীর সন্ধান দেখি নাই যারা তৃণমূলে জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন। কোনো প্রার্থী মোটামুটি জেলা শহর, উপজেলা শহরে ঘুরছেন, কিন্তু তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিচরণ খুব একটা আমার চোখে পড়ছে না। আচ্ছা, এমন হয় না যে জনসমর্থনের বিষয়টা তো আপনি যখন মাঠে যান, আপনি যখন জনসম্পৃক্ত হন মানুষের সাথে, সে সময় তো বোঝা যায় যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি অবস্থা। আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে বেশ শক্তিশালী? না, এখানে আমরা শক্তিশালী তো একটা বিষয় হচ্ছে, সরাইলটা একটু ভিন্ন। স্বাধীনতা উত্তর ইতিহাসে যারাই নির্বাচিত হয়েছেন, সরাইলের মানুষের অধিকার তারা পায়নি। আপনাদের সরাসরি সরাইলে আসে দেখবেন একটি সড়ক নাই যে রাস্তা দিয়ে মানুষ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে সরাইল প্রপারে জেলা শহরে আসতে পারে। এই যে উন্নয়ন না পাওয়ার কারণে, যে কটা দলই ক্ষমতা ছিল তাদের কাছ থেকে জনগণ ন্যায্য অধিকার না পাওয়ার কারণে তাদের মধ্যে নতুন চিন্তা আসছে, আমরা জামাতকে দেখি জামাত পারবে কিনা, এবং জামাতের প্রতি জনগণের যথেষ্ট কনফিডেন্স তৈরি হয়েছে, জামাত পারবে আগামী দিনে সরাইলের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। সেজন্য জনগণ ইতিমধ্যে আমাদের যথেষ্ট উৎসাহ দিচ্ছেন। যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল তারা পর্যন্ত বলছে আমরা সব দেখেছি বারবার, এবার দেখবো একবার জামাত ইসলামীকে দেখতে চাই, জামাত কত পরিবর্তন করে। আমরা আশাবাদী সরাইলের জনগণ এবার নির্বাচনে প্রতীক ইনসাফ দাঁড়িপাল্লাকে দিয়ে আমাকে যোজিত করবেন। আচ্ছা, মানে সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করবে, আপনার কেমন মনে হয়? মানে আমি একটু আপনার কাছ থেকেই জানতে চাই। হ্যাঁ, আশা করছি। হ্যাঁ, সব তো 100% সমর্থন করবো না, এটা ঠিক। প্রত্যেক যারা জিনিস দলের সমর্থন যারা করছেন, একটি দলকে যে ভালোবাসেন, কোন দলের ব্যক্তির তো দলকে ভোট দিন। দল ছাড়া দল নিরপেক্ষ বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আছেন, বেশি ইয়াং জনটা কিন্তু অনেকে রাজনীতি জড়ান নাই, রাজনীতি প্রতিহিংসার কারণে অনেক পার্টি জড়ান নাই। ইয়াং তরুণদের ভোটটা, ম্যাক্সিমাম ভোটটা আমরা পাবো আশা করছি। এবং তৃণমূলের যে ভোটগুলি আছে, যারা গ্রাম বাংলার যে মানুষগুলি, তারা কিছু অধিকার পায় না। একেবারে একজন বললেন যে আমার এলাকায় একটা রাস্তাও আসে না, একটা কালভার্টও আসে নাই, এমনকি অনেক কিছু তারা পাচ্ছে না। যে নাগরিক সেবা বলতে তার পাওয়া দরকার, তার সব থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা খুবই বিরক্ত, তিক্ত যে আমরা যেই দলকে ক্ষমতা দিচ্ছি কোনো দলে আমাদের কাজ করে নাই। সেজন্য তারা নতুন দল হিসেবে, পুরাতন একটি দল হিসেবে অভিজ্ঞ জামাতের সব প্রার্থীগুলি সৎ, এবং আমি জামাতের জেলামির হওয়ার কারণে জনগণের ভালোবাসা এক্সট্রা একটা আবেদন তাদের কাছে তৈরি হয়েছে, আমরা আশা করছি। আচ্ছা, এই ক্ষেত্রে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন তাদের ক্ষেত্রে কি আপনাদের মনোভাব, কিংবা তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করতে চান? হ্যাঁ, আপনার চমৎকার প্রশ্ন করছি। ইতিমধ্যে আমি কয়েকটি ওয়ার্ডে গেছিলাম। আমাদের সরাইল উপজেলার শাহজাদাপুর একটা গ্রাম আছে নিয়ামতপুরে, সেখানে হিন্দু সম্প্রদায়ের অনেক, ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু সম্প্রদায়। 1500 ভোট আছে, 52টা ভোট মুসলিম, আর সব ভোট হচ্ছে হিন্দু। সেখানে আমি সমাবেশ করেছি, 4-5 লোক সমাবেশ অংশগ্রহণ করছে। তারা বলেছেন অনেক দেখেছি আমাদের অধিকার, আমাদের পক্ষে কেউ কথা বলে নাই। এবং ওরা এটাও পরিষ্কার হয়েছে, জামাত ইসলামী কর্তৃক গোটা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কোনো আক্রান্ত শিকার হয় না, তারা নিরাপদ ছিলেন। জামাত কর্তৃক তার নিরাপত্তা বোধ করবেন, তাদের ধর্মীয় অনুশাসন, তাদের জীবন জীবিকা, তাদেরকে মূল্যায়নের ক্ষেত্রে জামাত তাদেরকে বড় মূল্যায়ন করতে পারে না, তারা ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন। আমি অতকে আশ্বস্ত করছি। আশা করছি হিন্দু ভাইয়েরাও, সরালের হিন্দু ভাইয়েরা যারা আছেন আশুগঞ্জের, তারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসা দিয়ে তাকাচ্ছেন। তারা মনে করছেন জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতা আসলে ওরা নিরাপদ বোধ করবে, আর ওরা নিরাপত্তাটা মূলত তারা চাচ্ছে। জি, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি আপনার নির্বাচনী ভাবনা পুরোপুরি আসলে আমাদের এই রোড টু পার্লামেন্টে বলেন, আপনাকে ধন্যবাদ। যে আপনাদেরকে ধন্যবাদ।
রোড টু পার্লামেন্টে একটি বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। স্বাগত মধুমতি ব্যাগ রোড টু পার্লামেন্টে। এবার একটু দেখে নিতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদীয় আসন ৩, সেটার একটি ফলাফল আমরা দেখে আসতে চাই, তারপর আমরা আলোচনা একটু ফিরে আসতে চাই। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 245, ব্রাহ্মণবাড়িয়া 3। আমি এখানে দেখতে পাচ্ছি যে সেই সময় আসলে ধানের শীষ বিজয়ী হয়েছিল। হারুন আল রশিদ সে সময় প্রার্থী ছিলেন, 62,842 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি, সেই সময় জাতীয় পার্টি বেশ ভালোই ভোট পেয়েছিল। অ্যাডভোকেট হুমায়ুন কবির নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি ছিলেন, উনি 56,178 ভোট, খুব একটা কম বেশি না। তারপরে বিএনপি বেশ কয়েক হাজার ভোটে এগিয়েছিল সে সময়। আমরা নির্বাচনী বছর 1996 এবং সংসদীয় আসন 245-এ যদি আমি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের কথা বলি, সে সময় বিএনপি জয়ী হয়েছিল। বিএনপি পেয়েছে 77,204 ভোট এবং সে সময় প্রার্থী ছিল হারুন আল রশিদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, সে সময় ভোট পেয়েছিল 72,625। লুৎফুল হাই সাচ্চু সে সময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন 77,000, 72,000 খুব বেশি না, তারপরে বলা যায় 72-73, মানে 3-4-5 হাজারের মতো ব্যবধান আসলে আমরা লক্ষ্য করছি। আমরা নির্বাচনী বছর 2001-এ একটু ব্রাহ্মণবাড়িয়া 3-এ দেখতে চাই। সেই সময় আসলে বিএনপি জয়ী হয়েছে এবং সেই সময় আসলে আওয়ামী লীগ হেরেছে, কিন্তু বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে সেই সময় বিএনপির প্রার্থী ছিল হারুন আল রশিদ, উনি পেয়েছিল 1,50,074 ভোট এবং সেই সময় হুমায়ুন কবির, যিনি আওয়ামী লীগের প্রার্থী, তিনি পেয়েছিলেন 1,23,158 ভোট। মানে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও আমি যদি বলি যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হলেও ভোটের ব্যবধানে বিএনপি কিন্তু বেশ এগিয়ে। আমরা নির্বাচনী বছরগুলো আসলে দেখছিলাম, 2001 দেখছিলাম, 1996 দেখছিলাম, 1991 দেখছিলাম এবং নির্বাচনী বছর 2008 দেখতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 3 আসলে কী অবস্থা ছিল? সংসদীয় আসন 45, ব্রাহ্মণবাড়িয়া 3। এবার কিন্তু একটু ভোটের সমীকরণ ঘুরে গিয়েছে। সেই সময় আসলে আওয়ামী লীগ জয়ী হয়েছে এবং লুৎফুল হাই সাচ্চু সেখানে জয়ী হয়েছেন এবং উনি ভোট পেয়েছিলেন 1,60,052 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি, সে সময় আওয়ামী লীগ জয়ী হয়েছিল। 2008 সালে বিএনপি সেখানে পরাজিত হয়েছে, সেখানে বিএনপি ভোট পেয়েছে 86,578। একটা বড় ব্যবধানে আসলে পরাজিত হয়েছে সে সময় বিএনপি, কিন্তু আওয়ামী লীগের ভোট সেই সময় বেশ ভালো দেখছি আমরা। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 3 আসন নিয়ে কথা বলছিলাম এবং আমরা দেখছিলাম আসলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে সেই সময় আসলে ব্রাহ্মণবাড়িয়া 3-এর কী অবস্থা ছিল 1991 থেকে 2008 সাল পর্যন্ত। আমরা লক্ষ্য করলাম যে অধিকাংশ সময় সেখানে বিএনপি প্রার্থী জিতেছে, কিন্তু আমরা 2008 সালে লক্ষ্য করেছি সেখানে আওয়ামী লীগ প্রার্থী জিতেছে। আমরা তো এখানে এই অনুষ্ঠানে আমরা তরুণ ভোটার, সাধারণ জনগণ, যারা প্রার্থী, সবার কথাই বলি। এবার আমরা একটু তরুণদের কথা শুনবো, মানে লক্ষ লক্ষ যারা তরুণ রয়েছে, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু কিন্তু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নিব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। নতুন ভোটার হিসেবে এমন একজনকে নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচিত করতে চাইছি, যিনি দেশকে সঠিকভাবে এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করবেন, আমার দেশকে সঠিকভাবে গড়ে তুলবেন এবং রাস্তাঘাটে যেন সকলের সমান সুযোগ সুবিধা, যেন ছাত্রীরা মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হয়, যেন তাদের বেকারত্ব, দারিদ্রতা যেন মোচন হয় এবং যেন তারা সঠিকভাবে সবকিছু পরিচালনা করেন, এমন একজনকে আমি আমার প্রথম ভোট হিসেবে নির্বাচিত করতে চাইছি। আমি চাই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। আমরা চাই যে এবার ভোটটা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা ভোট নিশ্চিত হোক আর কি চাই। আমরা চাই রাজনৈতিক দলগুলো আমাদেরকে এরকম প্রতিশ্রুতি দেখ যে তারা আমাদের চাকরি ক্ষেত্রে চাকরি নিশ্চিত করবে। আমি চাই আমাদের দেশে এমন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালনা ব্যক্তিরা আসুক যারা আমাদের জনগণের স্বার্থে কাজ করবে, আমাদের জনগণের কল্যাণে কাজ করবে, আমাদের সকলের সুরক্ষা দিবে, এমন রাষ্ট্রনায়ককে আমরা এই দেশে চাই। আমি চাই আমার ভোটটা সেই তার পক্ষেই যাক যে কিনা দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, যাক মানে সাধারণ জনগণকে প্রাণ খুলে কথা বলতে দিতে পারবে, দেশের দুর্নীতি দমন করবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ভালো করবে এবং দেশের বেকারত্ব দূর করবে। তারুণ্যের প্রথম ভোট দুর্নীতিমুক্তের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শান্তির পক্ষে হোক, আমি আশা ব্যক্ত করছি, এবং তারুণ্যের প্রথম ভোট ভালো কাজে হোক। স্বাস্থ্যখাত উন্নত করতে হইব, শিক্ষার মান উন্নত করতে হইব, আমাদের যে মৌলিক যে নিরাপত্তা আছে এটা নিশ্চিত করতে হবে। আমরা চাই মানে সামনে যে সরকার আসবে এই বিষয়গুলো দেখবে ইনশাল্লাহ।
আমি একজন নতুন ভোটার হিসেবে আমি চাই আমি আমার ভোটটা যেন কেন্দ্রে গিয়ে দিতে পারি। আমি নতুন সরকারের কাছে আমার এটাই আবেদন থাকবে যেন স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করে এবং শিক্ষা ব্যবস্থাও আরও উন্নয়ন করে, যেন সকল শ্রেণীর মানুষ যেন সুন্দরভাবে নিজেদের মতামত পোষণ করতে পারে এবং সরকার যেন প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে নিজেদের জবাবদিহিতা করে। শাক সবজি থেকে নিয়ে যা কিছু আছে মোটামুটি সব কিছু মধ্যবিত্তদের সাধ্যের বাহিরে চলে গেছে। আমাদের জীবন পরিচালনা খুব কষ্টদায়ক হয়ে পড়েছে। আমাদের আগামী সরকারের কাছে দাবি থাকবে তারা যেন এই বিষয়গুলো খুব বিচক্ষণতার সাথে মোকাবেলা করে, আমরা যেন সব কিছু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। গরিব ছাত্রছাত্রীরা আছে না যে অনেকে আপনার লেখাপড়া করতে অনেক কষ্ট হয় যে টাকার জন্য, এই অভাবটার জন্য না হয়। আর যে আমরা চাই যে এমনভাবে সুস্থ একটা নির্বাচন হোক যেখানে আমাদের সব চাহিদামূলক সব কিছু প্রয়োজনে সব কিছু ওরা পাশে থাকবে। আমরা তরুণদের কথা শুনলাম। তরুণদের আসলে প্রত্যাশাই হচ্ছে দুর্নীতিমুক্ত একটা দেশ, সেই সাথে যেই বিভাজন এই সমাজের, সেই বিভাজন তারা চায় না। মূলত হচ্ছে যে বিভাজনকে কেন্দ্র করে, যে বৈষম্যকে কেন্দ্র করে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই বৈষম্য তারা চায় না। তারা একটা সমতার বাংলাদেশ চায়। তরুণ প্রজন্ম এসব আসলে সবসময় চায়। আমরা তরুণ প্রজন্মের কাছে এই সব কথাই আমরা সবসময় জানতে পারি। একটি বিষয় আমরা বলছিলাম, আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলছি। অর্থাৎ আমরা দেশের যত সংসদীয় আসন বিভিন্ন জেলা ধরে আসলে আমরা রাজনৈতিক হালচাল, সামনে ফেব্রুয়ারিকে নির্বাচন ঘিরে রাজনীতির কি পরিস্থিতি সেসব নিয়ে কিন্তু আমরা কথা বলি এবং সেই সাথে আমরা যুক্ত করি রাজনীতিকদের যারা ইতিমধ্যে জামায়াত থেকে এবং বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তাদের আসলে প্রত্যাশার কথা জানি, তারা জনগণের জন্য কি করবে, সেই সাথে যারা ভোটার রয়েছে তাদেরও কিন্তু আমরা শুনি। এই জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠানকে আমরা নানা সেগমেন্টে ভাগ করেছি। কখনো আমরা চায়ের আড্ডায় সাধারণ মানুষের সাথে কথা বলি, আবার কখনো আমরা কথা বলি হচ্ছে তরুণ প্রজন্মের সাথে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা একেবারে যারা তরুণ, যারা প্রথমবারের মতো ভোটার, তাদের আসলে প্রাপ্তি, তাদের প্রত্যাশার জায়গাটা আসলে আমরা শুনে নেই। সেই সাথে আমরা তো বলছিলাম যে রাজনীতিকদের কথাও আমরা শুনি। আমরা একটু আগে এই জামায়াতে ইসলামের একজন রাজনীতিকের কথা শুনছিলাম। যদিও জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করেও আসলে সাধারণ মানুষের জন্য তারা কি করতে চান, কিভাবে হচ্ছে তাদের কর্মপরিকল্পনা, সেই বিষয়ে উনি আসলে কথা বলছিলেন। এছাড়া বিএনপি, এনসিপি, অন্যান্য যত রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের প্রার্থীরাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই অনুষ্ঠানে আমাদের সাথে তারা কথা বলেন এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু 1991 থেকে 2008 সাল পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিষয়গুলো আসলে আমরা দেখে নিয়েছি। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার, আচ্ছা আমি যেটা বলছিলাম যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তো আমরা অনেক কিছুই দেখিয়ে থাকি। আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যেহেতু কথা বলছি, আমরা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের একটু চিত্রটা আমরা দেখে আসতে চাই। 1991 থেকে 2008 সাল পর্যন্ত কি অবস্থা একটু আপনাদেরকে জানাতে চাই। আমরা নির্বাচনী বছর 1991 সংসদীয় আসন 246, ব্রাহ্মণবাড়িয়া 4 দেখতে পাচ্ছি। বিএনপি এখানে জয়ী হয়েছে, বিএনপি পেয়েছে 37,328 ভোট এবং প্রার্থী ছিলেন মিয়া আবদুল্লাহ ওয়াজেদ। এবং আমরা নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ থেকে দেখতে পাচ্ছি 26,867 ভোট পেয়েছেন সিরাজুল হক। এখানে জয়ী হয়েছে বিএনপি, এখানে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। আমরা একটা কয়েক হাজারের ভোট হলেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিন্তু খুব ভালো, মানে আকাশ পাতাল ব্যবধান এরকম কিন্তু না। আমরা নির্বাচনী বছর 1991 দেখলাম, আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরগুলো দেখে আসতে চাই। নির্বাচনী বছর 1996 সংসদীয় আসন 246, ব্রাহ্মণবাড়িয়া 4। এখানে 1996 সালে একটু ঘটনা উল্টে গিয়েছে, এখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে। আওয়ামী লীগের ভোট 41,615, এখান থেকে শাহ আলম উনি প্রার্থী ছিলেন আওয়ামী লীগের। এবং আমি এখানে আবার লাঙ্গল একদম খুব কাছাকাছি ভোটে কিন্তু হেরেছে, মানে 40,000 মানে 1000 সামথিং, এখানে 40,000 অল্প কিছু ভোট। মোট আমি যদি বলি জাতীয় পার্টি ভোট পেয়েছে 40,989, শহীদুল হোসেন উনি হেরে গিয়েছেন। এবং 41,615 ভোট পেয়ে 1996 সালে আওয়ামী লীগ জয়ী হয়েছে সংসদীয় আসন 46 এবং ব্রাহ্মণবাড়িয়া 4। আমরা একটু পরবর্তীতে যেতে চাই, নির্বাচনী বছর 2001 এই সংসদীয় আসন 246-এ আমরা যেতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মুশফিকুর রহমান ধানের শীষ নিয়ে 81,289 ভোট পেয়েছে। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম 60,340, উনি আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছিলেন।
মানে আমি যদি একটু বলি যে আমার অভিজ্ঞতায় অধিকাংশ সময় আমি এই আসনগুলোতে বিএনপির প্রার্থী জয়ী হওয়া দেখছি, পাশাপাশি আওয়ামী লীগেরও জয়ী হয়েছে এবং লাঙ্গলও কিন্তু সেই সময় বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা 2001 সালে দেখলাম, আমরা একটু 2008 সালে যেতে চাই। 2008 সালে যদি আমরা দেখি যে সংসদীয় আসন 246, ব্রাহ্মণবাড়িয়া 4, শাহ আলম পেয়েছেন 1,18,692, নৌকা প্রতীক নিয়ে অর্থাৎ আওয়ামী লীগ থেকে, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে বিএনপি ভোট পেয়েছে 82,567। এটা হচ্ছে আমি 2008 সালের কথা বলছি। 2008 সালে কিন্তু আওয়ামী লীগ বিপুল পরিমাণে আসলে জয়ী হয় এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, এটা আমরা সবাই জানি। তার পরবর্তী অবস্থাগুলো আসলে দেশের মানুষের জানা, যে এই নির্বাচন নিয়ে নানা রকম কথা, ভালো নির্বাচন না হওয়া, গ্রহণযোগ্যমূলক নির্বাচন না হওয়া, অবশেষে আওয়ামী লীগের 2024 সালে পতন, সেটা তো আমরা জানি, দেখতে পেয়েছি। কিন্তু আমরা 1991 সাল থেকে 2008 সালের যদি হিসেবগুলো মিলাই, সেই সময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও আমরা লক্ষ্য করেছি বেশ সে সময় তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। অর্থাৎ আমরা সেই সময় জামায়াতের খুব একটা মানে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা কিন্তু লক্ষ্য করিনি। আমি যদি 1991 বলি, 1996 বলি, 2001 বলি এবং 2008 বলি, জামায়াতের প্রার্থীদের এখন পর্যন্ত আমরা ওভাবে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা এই আসনগুলোতে আসলে প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির আমরা আসলে অনেক কিছুই দেখেছি সে সময়। দেখছেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট, নিচ্ছে আবারও একটি বিরতি, সঙ্গেই থাকুন। এবার একটু দেখে নিতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদীয় আসন 3, সেটার একটি ফলাফল আমরা দেখে আসতে চাই, তারপর আমরা আলোচনা একটু ফিরে আসতে চাই। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 245, ব্রাহ্মণবাড়িয়া 3। আমি এখানে দেখতে পাচ্ছি যে সেই সময় আসলে ধানের শীষ বিজয়ী হয়েছিল। হারুন আল রশিদ সে সময় প্রার্থী ছিলেন, 62,842 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি, সেই সময় জাতীয় পার্টি বেশ ভালোই ভোট পেয়েছিল। অ্যাডভোকেট হুমায়ুন কবির নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি ছিলেন, উনি 56,178 ভোট, খুব একটা কম বেশি না। তারপরে বিএনপি বেশ কয়েক হাজার ভোটে এগিয়েছিল সে সময়। আমরা নির্বাচনী বছর 1996 এবং সংসদীয় আসন 245, যদি আমি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের কথা বলি, সে সময় বিএনপি জয়ী হয়েছিল। বিএনপি পেয়েছে 77,204 ভোট এবং সে সময় প্রার্থী ছিল হারুন আল রশিদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, সে সময় ভোট পেয়েছিল 72,625। লুৎফুল হাই সাচ্চু সে সময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন 77,000, 72,000 খুব বেশি না, তারপরে বলা যায় 72-73, মানে 3-4-5 হাজারের মতো ব্যবধান আসলে আমরা লক্ষ্য করছি। আমরা নির্বাচনী বছর 2001-এ একটু ব্রাহ্মণবাড়িয়া 3-এ দেখতে চাই। সেই সময় আসলে বিএনপি জয়ী হয়েছে এবং সেই সময় আসলে আওয়ামী লীগ হেরেছে, কিন্তু বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে সেই সময় বিএনপির প্রার্থী ছিল হারুন আল রশিদ, উনি পেয়েছিল 1,50,074 ভোট এবং সেই সময় হুমায়ুন কবির, যিনি আওয়ামী লীগের প্রার্থী, তিনি পেয়েছিলেন 1,23,158 ভোট, মানে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও আমি যদি বলি যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হলেও ভোটের ব্যবধানে বিএনপি কিন্তু বেশ এগিয়ে। আমরা নির্বাচনী বছরগুলো আসলে দেখছিলাম, 2001 দেখছিলাম, 1996 দেখছিলাম, 1991 দেখছিলাম এবং নির্বাচনী বছর 2008 দেখতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 3 আসলে কী অবস্থা ছিল? সংসদীয় আসন 45, ব্রাহ্মণবাড়িয়া 3। এবার কিন্তু একটু ভোটের সমীকরণ ঘুরে গিয়েছে। সেই সময় আসলে আওয়ামী লীগ জয়ী হয়েছে এবং লুৎফুল হাই সাচ্চু সেখানে জয়ী হয়েছেন এবং উনি ভোট পেয়েছিলেন 1,60,052 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি, সে সময় আওয়ামী লীগ জয়ী হয়েছিল। 2008 সালে বিএনপি সেখানে পরাজিত হয়েছে, সেখানে বিএনপি ভোট পেয়েছে 86,578, একটা বড় ব্যবধানে আসলে পরাজিত হয়েছে সে সময় বিএনপি, কিন্তু আওয়ামী লীগের ভোট সেই সময় বেশ ভালো দেখছি আমরা। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 3 আসন নিয়ে কথা বলছিলাম এবং আমরা দেখছিলাম আসলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে সেই সময় আসলে ব্রাহ্মণবাড়িয়া 3-এর কী অবস্থা ছিল 1991 থেকে 2008 সাল পর্যন্ত। আমরা লক্ষ্য করলাম যে অধিকাংশ সময় সেখানে বিএনপি প্রার্থী জিতেছে, কিন্তু আমরা 2008 সালে লক্ষ্য করেছি সেখানে আওয়ামী লীগ প্রার্থী জিতেছে। আমরা তো এখানে এই অনুষ্ঠানে আমরা তরুণ ভোটার, সাধারণ জনগণ, যারা প্রার্থী, সবার কথাই বলি। এবার আমরা একটু তরুণদের কথা শুনবো। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা এবারের আয়োজন। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা জানাতে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মহসিন পারভেজ।
ধন্যবাদ রেদওয়ান। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া এবং বিজয়নগর উপজেলার মধ্যবর্তী স্থানে একটি চায়ের দোকানে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই চায়ের আড্ডাতে। আমার ডান পাশে যারা রয়েছেন তারা একটি রাজনৈতিক দলের মতাদর্শের কর্মী এবং আমার বাম পাশে রয়েছেন বেশ কয়েকজন, তারাও একটি রাজনৈতিক দলের মতাদর্শের কর্মী। তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন সাধারণ জনগণের রয়েছেন। তাদের কাছ থেকে আজকে জানতে চাইব যে চায়ের আড্ডাতে তারুণ্যের যে ভাবনা, ফলাফল এবং তাদের প্রত্যাশা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আশা যে প্রতিফলন কেমন হবে বলে মনে করেন আপনারা? আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর 3 আসনে যিনি মনোনীত পেয়েছেন দানের শীর্ষ প্রতিনিধি, আমি মনে করি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, উনি যদি বিজয়ী হয় তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী নিরাপত্তা থাকবে। আমরা এমন জনপ্রতিনিধি চাই যিনি আমাদের নেতা নয়, আমাদের সেবক হিসাবে আমাদের জনগণের দুঃখে সুখে অংশীদারিত্বে সবসময় পাশে থাকবেন। একজন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করি জননেতা মৌলানা মোবারক হোসেন ভাই সেরা, এবং উনি নির্বাচিত হবেন এই প্রত্যাশা আমরা করি। আর আপনারা জানেন নবীনগর একটি ডাঙ্গাবাজ এলাকা, এই মান্নান সাহেবকে দেওয়ার কারণে ডাঙ্গাবাজ এলাকা নিরসন করে এবং আধুনিক নবীনগর রূপান্তরিত করে গড়ে তুলবে, এটা আমি মনে করি। এবং নির্বাচন মান্নান সাহেবের পক্ষে হোক আর তরুণের ভোট তারুণ্যের পক্ষে হোক। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে আগামী জাতীয় নির্বাচনে কেমন নির্বাচন প্রত্যাশা করেন? আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে একজন সৎ এবং যোগ্য প্রতিনিধি নির্বাচিত হবে, যারা আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীর যে নেতৃত্ব যে নির্বাচিত হলে এই দেশ একটি সুষ্ঠু এবং আধুনিক দেশ গড়ার জন্য সর্বোচ্চভাবে কাজ করবেন। আপনারা জানেন যে গত 2001 থেকে 2005 পর্যন্ত যে সরকার গঠিত হয়েছিল সেখানে জামায়াত ইসলামীর 2 জন প্রতিনিধি ছিল, তাদের বিরুদ্ধে কোনো বিন্দু পরিমাণ দুর্বিন্দু একটি দুর্নীতি পাওয়া যায় না। আমি মনে করি যদি আগামীতে জামায়াত ইসলাম নির্বাচিত হয় তাহলে বাংলাদেশের মধ্যে দুর্নীতি এবং কোনো রকম দুর্নীতি বাংলাদেশে থাকবে না এবং দেশ একটি সুন্দর এবং আধুনিক দেশ হিসেবে পৃথিবীর বুকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটি দেশ বাংলাদেশে গড়ে উঠবে আমি বিশ্বাস করি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অন্তর্বর্তী অঞ্চল কসবা আখাউড়ায় সবচেয়ে বেশি মাদক চোরাচালান হয়। আমি আশা করি আমার যে প্রার্থী আছে এবং দলীয় মনোনয়ন প্রার্থী আছে উনি যদি নির্বাচন করে এবং নির্বাচিত হয় তাহলে কসবা আখাউড়ার শিক্ষা ব্যবস্থা উন্নত হবে এবং রাস্তাঘাট উন্নত হবে এবং মাদক চোরাচালান বন্ধ হবে এবং দুর্নীতিমুক্ত কসবা আখাউড়া সুন্দর একটি কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া উপহার পাবে। তবে আমি সবচাইতে বেশি আশা করি তারুণ্যের প্রথম ভোট দানের শীষ প্রতীকে হোক। বিগত সময় আমরা দেখছি এই 54 বছরে বহুদল এই দেশে ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা দেশের উন্নয়নের প্রতিফলন ঘটাতে পারে নাই। সেটা আমরা আশাবাদী অধ্যাপক জুনায়েদ ভাইয়ের মাধ্যমে এখন এই জনগণ নির্বাচিত করে আমরা সুষ্ঠু সুন্দর একটি মডেল জেলা হিসাবে উপকৃত হব এবং আমাদের এই সদরের যে সদর হসপিটাল এরা অত্যন্ত অবহেলিত। এখানে আমাদের জনগণের তুলনায় আমাদের খুব অল্প সংখ্যক 250 শয্যা বিশিষ্ট সিটের ব্যবস্থা আছে। এটাকে একটি মডেল হসপিটাল হিসাবে এবং উন্নত করবেন অধ্যাপক জুনায়েদ ভাই। আপনারা শুনছিলেন যে 2টি দলের যে তারুণ্যের যে ভাবনা এবং চায়ের আড্ডার মধ্যে তাদের যে রাজনৈতিক বিশ্লেষণ। আমি এই মুহূর্তে একটু জানার চেষ্টা করবো এখানে যারা আমার পাশে রয়েছেন সাধারণ জনগণ, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আশার প্রতিফলন কতটা হবে বলে আপনি মনে করেন? প্রান্তিক পর্যায়ে মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা বা স্বাধীনতা এখনও ফিরে এসেছে বলে আমার মনে হচ্ছে এবং আগামী নির্বাচনটা আমি এরকম চাই যে নির্বাচনে সুষ্ঠু গণতন্ত্র চর্চা হবে এবং এমন একজন নেতা আসুক যার মাধ্যমে নারী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, মাদক মুক্ত এবং দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাতে যেন একটা বৈপ্লবিক পরিবর্তন আসে এবং গণতন্ত্র চর্চার মাধ্যমে যেন বাংলাদেশ একটি উন্নত বিশ্বে রূপান্তরিত হতে পারে। সেই জন্য আমি আশা করি আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নির্বাচন, আগামী নির্বাচন হবে একটি যোগ্য ব্যক্তি সিলেকশন করার নির্বাচন। ধন্যবাদ। আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর 3 আসনের এমন প্রার্থী চাই যে প্রার্থী আমাদের সার্বিক দিকে উন্নয়নের কাজ করবে এবং জনসাধারণের সব কিছু দেখাশোনা করবে। এবং আমরা একটা জিনিসই আমরা অবহেলিত শহরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এই রেল স্টেশনের বেকারগুলা যারা আমরা টিকিট পাই না, আমাদের অনেক সমস্যা হয়। অতদরিদ্র মানুষগুলাকে ঠিকমতো নেতাকর্মীগুলা বলার পরও এরা নির্বাচিত হওয়ার পরে তাদের দেখশন করে না। পাশাপাশি আমাদের সদর হসপিটাল আছে, এটা আমাদের জনসংখ্যার তুলনায় একদম ছোট, খুব অবহেলিত। তো চাই এইগুলা যেন করে জনগণ নির্বাচন। জি ধন্যবাদ। তারুণ্যের ভাবনা চায়ের আড্ডা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এই ছিল আমার কাছে রেদওয়ান।
চার আড্ডায় মানুষের নানা রকম আসলে আমরা কথা শুনছিলাম। আমরা রাজনীতিকদের যুক্ত করে আমরা তো বলেইছি এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। মোহাম্মদ আতাউল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই যে আপনার আসলে এনসিপির কীরকম অবস্থা, নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কীরকম? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া 3 আসন সদর এবং বিজয়নগরের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। আমরা এদেশের মেধাবী শিক্ষার্থীরা তারা বেশি নম্বর পাবে চাকরিতে, বেশি নম্বর পেলে তারা চাকরি পাবে, এ ধরনের একটি মেধাবীদের অধিকারের জন্য আমরা লড়াই করতে গিয়ে আমরা আস্তে আস্তে আন্দোলন সংগ্রাম এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলা শিখেছি। আমরা আসলে আই হ্যাড পলিটিক্স একটা প্রজন্ম থেকে আমরা বেড়ে উঠেছি। আমরা একটা সময় বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার বা সংস্কৃতি ছিল, এই সংস্কৃতির প্রতি আমাদের বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল। কিন্তু আমরা দেখছি এই পলিটিক্সে যারা আছে, অর্থাৎ যারা পড়াশোনা করে না, যারা আপনার হচ্ছে ক্লাসের মানে শেষ বেঞ্চের স্টুডেন্ট, যারা পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না, যারা সমাজের মেধার দিক দিয়ে পিছিয়ে পড়েছে বা পিছিয়ে পড়া যে গোষ্ঠীরা আছে, তারা হচ্ছে রাজনীতিটা নিয়ন্ত্রণ করছে। ভালো মানুষের কাছে রাজনীতি নাই। এজন্য হচ্ছে আমাদের প্রজন্ম থেকে শুরু করে আমাদের বাবা মা সকলেই বলে যে মানে পলিটিক্সটা না করার জন্য। কিন্তু আমরা দেখেছি যে বিগত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ফেল করেছে। তারা বাংলাদেশের যে নির্বাচনী যে রাজনীতি 5 বছর পর পর এই নির্বাচনী রাজনীতিতে তারা হচ্ছে ব্যর্থ হয়েছে যে জনগণের কে নির্বাচনের মাঠে একটি আমেজ, একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিতে। সেখানে যেমন সরকারি দল আগে মেলা রকমের অনেক রকমের ব্যর্থতা ছিল। একটু আপনাদের পরিকল্পনার কথা জানতে চাই। আপনাদের কেমন পরিকল্পনা? আপনারা যদি বিজয়ী হন তাহলে আসলে জনগণের জন্য কি করতে চান? আমরা হচ্ছে জনগণের যে মনের যে কথা, তাদের কণ্ঠস্বর হতে চাই। আমরা রাজনীতিতে নতুন, আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা জনগণের পরামর্শ নিয়ে তাদের চাওয়া পাওয়া গুলা নিয়ে আমরা হচ্ছে একটি নির্বাচনী ইস্তেহার এরকম আমরা কাজগুলা করতে চাই। আমরা আমাদের ইচ্ছায় কাজ করব না। জনগণের যে পরামর্শগুলো আসবে তাদের সাথে কথা বলে, তাদের সাথে 1 to 1 যারা আমাদের সমাজের সচেতন নাগরিক আছে তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই। এবং বাংলাদেশে যে দুইটি বাইনারি, অর্থাৎ বাংলাদেশে যে বড় দুটি রাজনৈতিক দলের বাইরে যে একটা কিছু গড়তে দেয় নাই, আমরা এটা ভেঙে দিতে চাই। কারণ আপনারা দেখেছেন যে 24-এর যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে আমরা যে নেতৃত্ব দিয়ে আমরা যে বাংলাদেশের আস্থা অর্জন করেছি মানুষের, ইনশাল্লাহ আগামী নির্বাচনেও এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের জনগণের আমরা সে আস্থা অর্জন করতে পারবো। এবং আমরা জানি, যেহেতু আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি জানি যে এই জনপথের মানুষের দুঃখ কষ্ট, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি, এই কষ্টগুলা যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আমার সন্তানদের জন্য, অর্থাৎ আমাদের আগামীর জন্য একটা বিষয়, জি নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি আপনার কথা। একটা বিষয় জানতে চাই যে গণ অভ্যুত্থানের সময় এনসিপির সামনের সারির অনেক নেতাই পরিচিত মুখ, বিপুল জনপ্রিয়তা তাদের ছিল। এখনো কি সেই জনসমর্থন রয়েছে আপনাদের? আমরা তো তখন একটা বিপ্লব এবং আন্দোলনের মধ্যে দিয়ে ছিলাম। আমরা আন্দোলনটা ভালো করে পারি, এটা বাংলাদেশের জনগণ জানে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে। আমরা এখন ভোটের রাজনীতিতে এসেছে। আমরা আশা করি ভোটের রাজনীতি যেভাবে করতে হয়, মানে গতানুগতিক যে পদ্ধতি, এর বাইরে আমরা একটি বিকল্প পদ্ধতি নিয়ে আসব, যেখানে জনগণ করবে নির্বাচনকে, এটা জনগণের নির্বাচন হবে। তারা মনে করবে যে এটা তাদের নির্বাচন, অর্থাৎ আমরা আমাদের ব্যক্তির বা আমাদের নির্বাচন না, জনগণকে কিভাবে মাঠে নামিয়ে তাদের নির্বাচনটা করা যায়, তাদের অধিকারের কথা বলা যায়, আমরা সেরকম একটি পদ্ধতি, যে সেরকম একটা নিয়ে আমরা মানে হাজির হচ্ছি। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যেই এরকম কিছু চমক, যে জনগণ দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশার একটি ভোট বা নির্বাচন বা যেরকম নেতৃত্ব তারা খুঁজছিল। জি, বুঝতে পেরেছি। আপনারা নতুন কোনো চমক দেখাতে চান নতুন রাজনৈতিক দল হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকুন।